দেখো শুরু করছি তাহলে। তাহলে আগের দিন আমরা যতটা করেছিলাম তারপর থেকে আজকে ডিসকাস করব। 13 নম্বর কোশ্চেনটা, এটা সবাই বের করে নাও যেটা করেছিলে তোমরা। আমি তোমাদের সি প্লাস প্লাসটা দেখে রাখতে বলেছিলাম, ঠিক আছে? তাহলে এখন তোমরা বুঝতে পারবে ভালো করে। বলে দেখো, হুইচ অফ দ্য ফলোইং গিভেন স্টেটমেন্ট আর কারেক্ট অ্যাবাউট দ্য পিওর ভার্চুয়াল ফাংশন। পিওর ভার্চুয়াল ফাংশন সম্বন্ধে কোনটা সব থেকে কারেক্ট? এক নাম্বার অপশনে দিয়েছে, ইন কেস হোয়ার এ ক্লাস কন্টেন এ পিওর ভার্চুয়াল ফাংশন, that class becomes an abstract class. যখনই কোনো ক্লাসে পিওর ভার্চুয়াল ফাংশন থাকবে তখন সেটা কি বলছে, অ্যাবস্ট্রাক্ট ক্লাস হয়ে যাবে। ইন এডিশন, ইনস্ট্যান্স অফ দ্যাট ক্লাস অলসো ক্যান নট বি ক্রিয়েটেড। ঠিক আছে না? তাহলে ওই ক্লাসের ইনস্ট্যান্স কিন্তু ক্রিয়েট করা মানে যাবে না, যেহেতু অ্যাবস্ট্রাক্ট ক্লাস হয়ে যাচ্ছে। আচ্ছা, আর কি বলছে, ইমপ্লিমেন্টেশন অফ পিওর ভার্চুয়াল ফাংশন ইজ নট প্রোভাইডেড ইন দ্য ক্লাস হোয়ার দে আর ডিক্লেয়ার্ড। তাহলে পিওর ভার্চুয়াল ফাংশনের ইমপ্লিমেন্টেশনটা কিন্তু ক্লাসের মধ্যে তার ইমপ্লিমেন্ট করা যাবে না। ঠিক আছে? তাহলে এই দুটোর মধ্যে কোনটা ঠিক হবে বলো? পিওর ভার্চুয়াল ফাংশন কথার মানে কি? ভার্চুয়ালি প্রেজেন্ট থাকবে, ফিজিক্যালি প্রেজেন্ট থাকবে না। ধরো একটা ক্লাস বানালাম আমরা, দেখো এগুলো কিন্তু করিয়েছি সব, হ্যাঁ? নাহলে আমি বলেছিলাম টিউটোরিয়াল থেকে কমপ্লিট করে নিতে। এটা ক্লাস বানালাম এ, এর মধ্যে তুমি একটা ফাংশন লিখেছো বি, বি বলে একটা ফাংশন লিখেছো, ঠিক আছে? তাহলে এটার ডেফিনেশন এখানে ডিক্লেয়ার যেখানে করছি ওখানে ডেফিনেশন লিখবো না, ডেফিনেশনটা অন্য জায়গায় লিখবো, তবে এটা ভার্চুয়ালি ভার্চুয়াল থাকবে। মানে বিটা এখানে প্রেজেন্ট আছে বাট ফিজিক্যালি প্রেজেন্ট নেই, ভার্চুয়ালি প্রেজেন্ট আছে। কনসেপ্ট ক্লিয়ার? সো অপশন অপশন বি মানে অপশন B is the correct answer. Next, which of the following operator has highest precedence? এদের মধ্যে কার হাইয়েস্ট প্রেসিডেন্স হবে? হাইয়েস্ট প্রেসিডেন্স কার? পায়েল বলো। ওই তো হ্যাঁ বলো বলো। এ এ এ এ মানে মডেল। মডিউলাস। না, তিনজনেরই সেম প্রেসিডেন্স, তাই না? মডিউলাস, ডিভিশন আর হ্যাঁ প্রোডাক্ট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তিনজনেরই সেম প্রেসিডেন্স, সেম প্রায়োরিটি। ঠিক আছে? হুম, তাহলে বলতে পারছো না সোজা সোজা কোশ্চেন গুলো। ভুলে গেছি। নেক্সট, which of the following is correct and when a class grant friend status to another class? ঠিক আছে? বলছে যখন কোন ক্লাস আরেকটা ক্লাসকে অ্যানাদার ক্লাসকে ফ্রেন্ড হিসাবে গ্র্যান্ট দিবে, ঠিক আছে না? ধরো এ হচ্ছে একটা ক্লাস, বি একটা ক্লাস, এবারে এ বি কে ফ্রেন্ড হিসাবে মেনে নিল, ঠিক আছে? ফ্রেন্ড হিসাবে মেনে নিল। বলছে এটা কখন হবে? এক নাম্বার অপশন দিয়েছে, the member function of class generating friendship can access the members of a friend class. হয়েছে? নেক্সট, এটা তো হবে না, অল মানে এই অপশনটা হবে না। বি অপশন কি বলছে, অল নাম্বার অল মেম্বার ফাংশন অফ ক্লাস গ্রান্টেড ফ্রেন্ডশিপ, হ্যাঁ, have এটা হবে। unrestricted access to the member of the class granting friendship. গ্র্যান্ট মানে যে গ্র্যান্ট করলো এ বি কে ফ্রেন্ড হিসাবে মেনে নিল, তাহলে বি কাকে অ্যাক্সেস করতে পারবে? বি এ একে। ক্লাসকে অ্যাক্সেস করতে পারবে, ঠিক আছে না? তাহলে এটা ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, if a function is friend of a class, which one of the following is wrong? মানে এবারে এটা তো ক্লাস এ ক্লাস বি ছিল, এবারে বলছে ক্লাস এ এর মধ্যে বি বলে একটা ফাংশন আছে, ঠিক আছে? বি ফাংশনকে কি হিসাবে ডিক্লেয়ার করা হয়েছে? ফ্রেন্ড হিসাবে ডিক্লেয়ার করা হয়েছে। এবারে বি ফাংশনটা কোথায় আছে? না বি ক্লাসের মধ্যে আছে, ঠিক আছে? তাহলে এ ক্লাস এ বি ক্লাসকে ফ্রেন্ড ফ্রেন্ড হিসাবে ডিক্লেয়ার করেনি, বি ক্লাসের একটা ফাংশন বি তাকে ফ্রেন্ড হিসাবে ডিক্লেয়ার করেছে, ঠিক আছে? তাহলে বলছি যে কোনটা রং হবে। তাহলে আমি দেখো আমি প্রত্যেকটা কিন্তু সিচুয়েশন গুলো এঁকে দিচ্ছি, হ্যাঁ? তাহলে তোমরা রিলেট করতে পারবে কোনটা হবে বলে রাইট অ্যান্সার। ফ্রেন্ড ফাংশন আর মেম্বার অফ এ ক্লাস। বলছে দেখো, a friend a function can only be declared
এ ফ্রেন্ড বাই ক্লাস ইটসেলফ। হ্যাঁ, একটা ফাংশনকে ফ্রেন্ড ডিক্লেয়ার করার জন্য ক্লাস নিজেই ডিক্লেয়ার করতে হবে, ঠিক আছে। এ ফ্রেন্ড ফাংশন আর নট মেম্বার অফ এ ক্লাস, দে আর অ্যাসোসিয়েটেড উইথ। এটাও ঠিক। দেখো, এই যে বি ফাংশন, এই ফাংশনটা তো এ ক্লাসের ফাংশন নয়, বি ক্লাসের ফাংশন। নেক্সট, ফ্রেন্ড ফ্রেন্ড ফাংশন আর মেম্বার অফ এ ক্লাস। না, এই যে বিটা কোন ক্লাসের ফাংশন? বিটা কোন ক্লাসের ফাংশন বলো? কোন ক্লাসের ফাংশন? বি A ক্লাসের A ফাংশন। আর এ ক্লাসের ফাংশন A oh বি হ্যাঁ B B ক্লাসের ফাংশন। তাহলে হুম বি ক্লাসের মেম্বার যেখানে ফ্রেন্ড হিসাবে ডিক্লেয়ার করা হয়েছে সেই ক্লাসের মেম্বার নয়। এখানে বলছে ফ্রেন্ড ফাংশন আর মেম্বার অফ এ ক্লাস, এই ক্লাসের মেম্বার, এটা কিন্তু হবে না, ঠিক আছে। হুম দাঁড়া, ভুল হয়ে গেল তো সবকিছু। কি বলেছিল? if a function, oh, if a function is friend of a class, which is wrong? হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ফ্রেন্ড ফাংশন আর মেম্বার অফ এ ক্লাস, হ্যাঁ, এ ক্লাসের মেম্বার নয়, ঠিক আছে। এ ক্লাসে তো ফ্রেন্ড, তাহলে এটা রং। রং মানে এটা অ্যান্সার হবে, ঠিক আছে, রাইট অ্যান্সার। রং বের করতে বলেছে। আচ্ছা দেখো, তুমি বলবে স্যার কেন নিজের ক্লাসের মধ্যে কি ফ্রেন্ড থাকতে পারে না? না, দেখো আমরা যখন ফ্যামিলিতে বিলংস করি, কোনো ফ্যামিলিতে থাকি, সেই ফ্যামিলির মধ্যে ভাই বোন মা বাবা জেঠু জেঠিমা দিদা দাদু হোয়াট এভার ঠাকুমা সবাই থাকে, কিন্তু কেউ ফ্রেন্ড হিসাবে থাকে না। ফ্রেন্ডের স্ট্যাটাস আমরা তাকেই দিই যে অন্য ফ্যামিলি থেকে আসে, তাই তো, মানে অন্য ক্লাস থেকে আসবে, তাকে আমরা বলি ফ্রেন্ড। যেমন মামা ঘর, মামা ঘর আমাদের ফ্রেন্ড, ঠিক আছে, বুঝা গেছে তো? স্যার হ্যাঁ, বলছি যে মানে মেম্বার অফ এ ক্লাস বলেছে, এখানে তো বলেনি যে সেই ক্লাসেরই হ্যাঁ, এখানে অফ এ ক্লাস। এখানে এখানে মেম্বার অফ এ ক্লাস, এখানে এ ক্লাস না ইটসেলফ হবে, ক্লাস ইটসেলফ হবে আর কি। এখানে লেখাটা একটু ভুল আছে, ঠিক আছে, একটু ধরো। হ্যালো, হ্যাঁ বলো। আচ্ছা, এক্ষুনি পাঠাচ্ছি আমরা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, পাঠাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি পাঠাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি রাখো, পাঠাচ্ছি। একটু 2 মিনিট ধরো তো তোমরা। তো বাম দিকে উপরের দিকে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, নাভিতে নয়, বাম সাইডে। হ্যাঁ হ্যাঁ, না, নাভির উপরে, হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ, মুস্কান কি বলছিলে বলো? বলছি যে মেম্বার অফ এ ক্লাস বলেছে, সেটা তো বলেনি যে ওর মানে ওর হ্যাঁ হ্যাঁ ক্লাসে। হ্যাঁ, তুমি ঠিক বলেছো। এখানে ক্লাস ইটসেলফ, এখানে ক্লাস ইটসেলফ কথাটা দেওয়া উচিত ছিল, ঠিক আছে না? এটা অ্যাকচুয়ালি গেটের কোশ্চেন। গেটে না এইভাবে বলা থাকে না। তোমাকে তোমাকে মনে হবে 4টাই রং, তার মধ্যে ম্যাক্সিমাম রং কোনটা চুজ করতে হয়। যেটাই থাকলে ক্লাস ইটসেলফ কথাটা লেখা থাকবে, ঠিক আছে, ক্লিয়ার? হুম। হুম। আর ডিটা
ডি কি বলেছে? ইট ক্যান হ্যাভ অ্যাক্সেস টু অল মেম্বার অফ এ ক্লাস। হ্যাঁ, এটা তো সবাইকে অ্যাক্সেস করতে পারে প্রাইভেট। এই বি কে যখন তুমি ইয়ে হিসাবে ডিক্লেয়ার করলে, কি হিসাবে ডিক্লেয়ার করলে? আম আম এ ক্লাসের এ ক্লাসের ফ্রেন্ড হিসেবে ডিক্লেয়ার করলে, তখন কিন্তু বি এ ক্লাসের সমস্ত কিছু অ্যাক্সেস করতে পারবে। ইভেন কি প্রাইভেট মেম্বারও অ্যাক্সেস করতে পারবে। আমি পড়ানোর সময় গল্প করে, করে পড়িয়েছিলাম মনে করো। ঠিক আছে? কনসেপ্ট আছে ফ্রেন্ড ফাংশনের কনসেপ্টটা। একজন আছে বিএফ আর একজন আছে জিএফ। একজন বেস্ট ফ্রেন্ড আর একজন গুড ফ্রেন্ড। এবারে বিএফ মানে যে বয়ফ্রেন্ড, সে বলল ও হচ্ছে আমার কি গার্লফ্রেন্ড। তাহলে দেখো কে কাকে, এ আর বি, এ বি কে বলছে সে তার গার্লফ্রেন্ড মানে ফ্রেন্ড, আলটিমেট ফ্রেন্ড। তাহলে কে কাকে ফ্রেন্ড মেনেছে? এ কাকে ফ্রেন্ড মেনেছে বলো? এ কাকে ফ্রেন্ড মেনে নিয়েছে বলো? বি কে। বি কে ফ্রেন্ড হিসেবে মেনে নিয়েছে। দ্যাট মিন্স এই ফ্রেন্ডশিপের সুযোগ কে নিতে পারবে? বি। বি তখন বলবে আচ্ছা আমি তোমার গার্লফ্রেন্ড, দাও এনে আমাকে এবার পুজোয় তাঁতের শাড়ি, সিল্কের শাড়ি, ঠিক আছে? অ্যাপেলের ফোন, মানে তারপরে তোমার ফেসবুকের তোমার প্রাইভেট জিনিস কি? ফেসবুকের পাসওয়ার্ড বলো, হ্যাঁ, হোয়াটসঅ্যাপের কিউআর কোড সেন্ড করো। তাহলে দেখো বি এর সমস্ত কিছু অ্যাক্সেস করতে পারবে। ইভেন প্রাইভেট যদি কিছু থাকে মানে ফেসবুকের পাসওয়ার্ড হোয়াটএভার, সেগুলো অ্যাক্সেস করতে পারবে। কিন্তু কিন্তু এই ফ্রেন্ডশিপ বাই ডাইরেকশনাল নয় মানে কি? বি এ বি কে ফ্রেন্ড হিসাবে মেনে নিয়েছিল, সেই জন্য বি এর সমস্ত কিছু অ্যাক্সেস করতে পারছে। কিন্তু উল্টাটা নয়। এবারে এ যদি বি কে বলে আচ্ছা এত কিছু নিচ্ছ আমাকে কিছু দাও, তখন কিন্তু সমস্যা হয়ে যাবে। তখন বি বলবে আমি তো তোমাকে বয়ফ্রেন্ড হিসেবে মানিনি, তাই ঠিক আছে? তখন কিন্তু এ বি এর কোনো কিছুই অ্যাক্সেস করতে পারবে না, শুধু পাবলিক যেটা থাকে সেটা সবাই অ্যাক্সেস করতে পারবে। বুঝা গেছে? বুঝতে পেরেছো তো? হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা নেক্সট ১৭টা কোনটা অ্যান্সার করেছো বলো? এই ১৭টা কোনটা অ্যান্সার বেরিয়েছে গো? করেছো আদৌ? আচ্ছা চলো ১৭টা করি। এটা কি পায়েল? এটাকে কি বলি? কোথায় গেল? পায়েল আছে? সৌভিক বলো, ইয়ে বলো। Header file. হেডার ফাইল। ঠিক আছে। এটাকে কি বলি? এই লাইনটাকে Declaration. কি ডিক্লারেশন? একটা ম্যাক্রো। নাম আছে। ম্যাক্রো। না না না। হ্যাঁ, কি বলে এটা বেশ? ম্যাক্রো হ্যাজ ডিফাইন দিয়ে লেখা হয়েছে ম্যাক্রো। ঠিক Macro. আছে? হ্যাঁ। আচ্ছা, এটা মেন ফাংশন শুরু করলাম, ঢুকলাম। এখানে আছে হেজ ইফ। হেজ কি আছে? ইফটা কি? ইসটা কি? ইফটা কি? ম্যাক্রো। বুঝতে পেরেছো তো? এটা হচ্ছে ম্যাক্রো। তাহলে দেখো এখানে ম্যাক্রোর নাম কি দিয়েছে? ইজ ইকুয়াল। এই Equal. ম্যাক্রোটা এখানে আছে দেখো, ইজ ইকুয়াল। কত ভ্যালু দিয়েছে? এক্স Yeah. আর 0. এক্স আর 0 ভ্যালু দিয়েছে। ঠিক আছে? এখানে এক্স এর ভ্যালু ডিফাইন করে নি। এক্স এখানে কি ধরনের নাম্বার?
হ্যাঁ ঠিক আছে, এটা ডিফাইন হবে না। আচ্ছা, এইখানে দ্যাট মিনস এই এক্স এর ভ্যালু এখানে এলো, ঠিক আছে, আর এই জিরো ভ্যালুটা এখানে এলো, দিয়ে কি কি কম্পেয়ার হবে গো? এক্স ইকুয়াল টু কত? ওয়াই জিরো, জিরো। ওয়াই মানে জিরো, হুম, ঠিক আছে না, জিরো। বলো এটা ট্রু না ফলস? এটা ট্রু না ফলস? এক্স তো এখানে এই দেওয়া নেই। এক্স এর ভ্যালুটা দেওয়া নেই, ভেরি গুড পয়েন্ট ধরেছো, ঠিক আছে, যে স্যার এখানে এক্স এর ভ্যালুটা দেওয়া নেই। যখন ম্যাক্রো পড়িয়েছিলাম তখন একটা নোট বলে পয়েন্ট পড়িয়েছিলাম, ম্যাক্রোর মধ্যে, ম্যাক্রো এর মধ্যে যদি কোনো ভেরিয়েবল এর ভ্যালু আনডিফাইন থাকে, কি বললাম, ভেরিয়েবলের ভ্যালু আনডিফাইন থাকে, ডিফল্ট ভ্যালু কত হবে বলো? জিরো জিরো। হ্যাঁ, ডিফল্ট ভ্যালু জিরো হবে। তাহলে এক্স, এক্স কার ভেরিয়েবল? না ম্যাক্রোর ভেরিয়েবল, হুম, ম্যাক্রোর ভেরিয়েবল। তাহলে যেহেতু ডিফাইন করা নেই, তাহলে বাই ডিফল্ট কত আছে? জিরো। তাহলে বলো জিরো জিরো ইকুয়াল টু জিরো, ট্রু না ফলস? ট্রু। ট্রু। তাহলে এখানে ঢুকবে, কি প্রিন্ট হুম, করবে? এসভিজি স্যার প্রিন্ট করবে, আর এলস আর বাকিগুলোতে আসবে না। তাহলে রাইট অ্যান্সার ইজ অপশন এ। বুঝাতে পেরেছি? হুম। হ্যাঁ, হুম। নেক্সট 18, 18টা কত অ্যান্সার এসছে? প্রথমে হেডার ফাইল, তারপরে কি আছে বলো? দেখো ম্যাক্রো। আচ্ছা, ম্যাক্রোতে কি আছে, যে একটা এফ, কি এখানে একটা এফটা কি এখানে কি হিসাবে ম্যাক্রোটা নেওয়া হয়েছে? কি হিসাবে নেওয়া হয়েছে? ফাংশন ফাংশন হিসাবে নেওয়া হয়েছে। আর্গুমেন্ট কি আছে? জি জি। হ্যাঁ, ঠিক আছে। আর এখানে কি? জি হেজ জি2, ঠিক আছে, দুটো আর্গুমেন্ট। আচ্ছা, এবারে মেন ফাংশন শুরু করলাম। ভেরিয়েবল 1 2 এর ভ্যালু কত? ভের 1 2 এর ভ্যালু কত? 100 হলো, ঠিক আছে। প্রিন্ট পার্সেন্ট ডি, পার্সেন্ট ডির জায়গায় কার ভ্যালু প্রিন্ট হবে? পার্সেন্ট ডির জায়গায় কার ভ্যালু প্রিন্ট হবে বলো? ভ্যার টু এর ভের আর এখানে কত? ভ্যার কমা 12 দেওয়া আছে। না, ভের হুম, কমা টু মানে ভের একটা আলাদা জিনিস, আর 12 টুয়েলভ আলাদা। একটা আলাদা জিনিস, দুটো ভ্যালু প্রিন্ট, মানে দুটো জিনিস প্রিন্ট হবে। কিন্তু এটা কি একটা, এটা কি একটা এটা বলো? একটা ফাংশন, ফাংশন কল। ফাংশন কল। তাহলে চলো ফাংশন কলে চলো। এই এফ বলে ফাংশন কোথায় আছে? এই হেজ ডিফাইনের মধ্যে এফ বলে ফাংশন আছে, পেয়েছো? হুম, চলে এলাম আমরা এখানে, এফ বলে ফাংশনটাই চলে এলাম। এসে কি করছি এখানে, এখান থেকে যখন এখানে চলে আসবে, এখান থেকে এখানে চলে আসবে, সঙ্গে করে কি নিয়ে এসছে? আর্গুমেন্ট ভের আর 1 2। তাহলে ভেরটা গিয়ে কোথায় স্টোর হবে? জিতে জিতে। আর 12টা গিয়ে জিটু। জি টু। জি2 তে। তাহলে কোন জায়গায় যদি এফ অফ জি কমা জি2 লেখা থাকে, এটা কত দিয়ে রিপ্লেস হবে? কত দিয়ে ভ্যার আর রিপ্লেস হবে ভ্যার আর বলো? 12। জি জি ডবল জি। হেজ জি2। আচ্ছা, জি ডবল আচ্ছা হেজ এই কথার মানে কি? ডবল হেজ এটা নতুন কনসেপ্ট, এটা হচ্ছে টোকেন পাসিং। কি বলি এটাকে আমরা? টোকেন পাসিং। টোকেন পাসিং মানে কি? সোজা কথায় যাকে বলি মার্জ, মার্জ হয়ে যাবে, পাশাপাশি বসে যাবে, ঠিক আছে, পাশাপাশি বসে যাবে। দ্যাট মিন্স এই জি ডবল হেড জি2 এর মানে কি দাঁড়ালো? পাশাপাশি বসে গেলে কি দাঁড়াবে? জি জি টু জি2। মানে আমাকে ভার বলো, জি জি এর ভ্যালু কত? ভ্যার। ভার ভ্যার ভ্যার আর জি2 এর ভ্যালু 12। 12 12। তাহলে এখানে কি হবে? ভ্যার 100 12। কত কত ভ্যালু বেরালো? ভ্যার 12। 100 ভ্যার 12 এর ভ্যালু কত? 100 100 100। তাহলে বলো কত প্রিন্ট করবে? 100। 100। 100 প্রিন্ট করবে। বুঝাতে পেরেছি? হ্যাঁ। নেক্সট। তাহলে 100 ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট বলো এটা 19 এটা কত অ্যান্সার হয়েছে? উনিশ এটা কত অ্যান্সার হয়েছে? আচ্ছা, চলো শুরু করি। সি প্রোগ্রাম স্ন্যাপশট দিয়েছে, স্টেটমেন্ট বলেছে assume সাইজ অফ দ্য পয়েন্টার ইজ 4 বাইট, সাইজ অফ দ্য ইন্টিজার
ইন্টিজার 4 বাইট, পিক দ্য মোস্ট কারেক্ট অ্যান্সার। এখানে দেখো এগুলো গেটের কোশ্চেন, ঠিক আছে না? এগুলো প্র্যাকটিস করলে জেকার কোশ্চেন তোমার কাছে জল ভাত লাগবে। বলছে মোস্ট কারেক্ট অ্যান্সার, কথার মানে কি? যতটা সম্ভব ঠিক হবে সেটাকে মানে এর মধ্যে অনেকগুলো কোশ্চেন আছে ঠিক, মানে হ্যাঁ। অনেকগুলো অপশন আছে ঠিক, সব থেকে বেশি তার মধ্যে যেটা সবার থেকে ইয়ে হবে সেটা কনসিডার করতে। সেটা কনসিডার করতে হবে। তাহলে চলো প্রথমে আইতে কি দিয়েছে? সাইজ অফ ইন্ট স্টার, সাইজ অফ ইন্ট স্টার স্টার, এই তিনটের মধ্যে কোনটা ঠিক? প্রথমেরটা কি বলেছে? প্রথমেরটা বলছে অনলি ওয়ান উড বি কম্পাইল সাকসেসফুলি, ইট উইল রিটার্ন 4। এ এ মানে ওয়ান মানে এর এর কথা বলা হচ্ছে। এখানে কি বলেছে? সাইজ অফ ইন্ট। এটা 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 ঠিক লিখেছে না ভুল লিখেছে? ঠিক লিখেছে, সাইজ অফ ইন্টিজার লিখতে পারি। আর সাইজ অফ ইন্ট লিখলে কার সাইজ রিটার্ন করবে বা ডিসপ্লে করবে? ইন্টের সাইজ কত? 4 বাইট। 4। তাহলে প্রিন্ট কত করবে? 4। তাহলে ঠিক আছে না ভুল আছে? একদম ঠিক। নেক্সট 1 2 3 উড কম্পাইল সাকসেসফুলি, বলছে 1 2 3 তিনটাই সাকসেসফুল হবে। সাইজ অফ ইচ উড বি সেম 4, প্রত্যেকটাই কত অ্যান্সার বেরাবে? মানে কত রিটার্ন করবে বলো? 4 রিটার্ন করবে। এটা ঠিক না ভুল বলো? দেখো এখানে বলেছে এটা তো ইন্টিজারে রিটার্ন করবে, এটা কার রিটার্ন করবে? পয়েন্টার। পয়েন্টারে কত এখানে বলা আছে? 4। আচ্ছা এখানে তাহলে এটাও ঠিক আছে। আচ্ছা এটা কত? ইন্ট স্টার স্টার, স্টার স্টার মানে বলো? ভ্যালু প্রিন্ট করবে। তাহলে এইখানে ধরো আমি একটা ভ্যালু করছি এতে রেখেছি ধরো 5, ঠিক আছে? তাহলে ইন্ট যদি স্টার করি, মানে সাইজ অফ ইন্ট স্টার করি, তাহলে কার সাইজ বেরাবে? এর সাইজ কত বেরাবে? 4 বাইট। আর যদি আবার একটা স্টার দিই, কার সাইজ বেরাবে? এতে কত স্টোর আছে? 5। 5 স্টোর করতে গিয়ে কত বাইট লেগেছে? 5 কি ধরনের নাম্বার? ইন্টিজার। কত বাইট লাগবে? 4 বাইট লাগবে। তাহলে এটাও কত প্রিন্ট করবে? 4। কনসেপ্ট ক্লিয়ার? তাহলে বিও কিন্তু পুরোটা কারেক্ট বলা হয়েছে, তিনজনেরই 4 বাইট বেরালো। আচ্ছা সি কি বলেছে? 1 2 3 তিনটাই কম্পাইল হবে সাকসেসফুলি, বাট সাইজ অফ ইচ ডিফারেন্ট। না ডিফারেন্ট তো হবে না, তাহলে এটা তো এখানেই বাদ চলে গেল, ঠিক আছে? আচ্ছা 2 3 উড বি রেজাল্ট ইন দ্য কম্পাইল এরর, না এটা হবে না। তাহলে দেখো একও ঠিক আছে, আর এও ঠিক আছে, আর বিও ঠিক আছে। তো বলো কোনটা অ্যান্সার হবে? বি। কেন? কারণ বি এতে শুধু 1 নম্বর সম্বন্ধে বলা আছে, বি তে 1 2 3 নম্বর সম্বন্ধে কারেক্ট ইনফরমেশন বলা আছে। তাহলে সবথেকে বেশি ঠিক কোনটা? বি। বুঝা গেছে? নেক্সট 20 কত অ্যান্সার হয়েছে? কত অ্যান্সার হবে? করেছো কিছু? চলো শুরু করি। হেডার ফাইলে ঢুকলাম। h if x equal to 3, ট্রু না ফলস? ফলস কেন? x এর ভ্যালু কত? 0, কি করে 0 হলো? কারণ এখানে ডিক্লেয়ার নেই। কি ডিক্লেয়ার নেই বলে 0 নয়, কার মানে ডিক্লেয়ার নেই? ম্যাক্রোর ভ্যালু ডিক্লেয়ার নেই, সে বাই ডিফল্ট 0 আসবে। 0 ইকুয়াল টু 3, তাহলে ফলস হয়ে গেল, ঢুকবে না। চলো এলসে আসবে। হ্যাঁ বলো। ম্যাক্রো ডিক্লেয়ার থাকলে 0 হবে না ম্যাক্রো না থাকলে 0 হবে? ডিক্লেয়ার না থাকলে। বললাম না, বলো। ম্যাক্রোটা ডিক্লেয়ার থাকলে 0 হবে নাকি ম্যাক্রো ডিক্লেয়ার না থাকলে? ম্যাক্রোর আন্ডারে যদি কোনো ভেরিয়েবল থাকে, ম্যাক্রোর আন্ডারে যদি কোনো ভেরিয়েবল থাকে, সেটা যদি ডিক্লেয়ার করা না থাকে তবে তার ডিফল্ট ভ্যালু 0 হবে। তাহলে এটা ম্যাক্রোর আন্ডারে কি করে আছে? ম্যাক্রোর আন্ডারে আছে তো। হ্যাজ ইফ ডিফাইন তো নেই না। হ্যাঁ আরে হ্যাজ ডিফাইন নয়, শুধু ভালো করে পড়োনি। হ্যাজ ডিফাইন নয়, আমার নোটসটা আছে দেখবে, ওখানে কন্ডিশনাল স্টেটমেন্টও ছিল হ্যাজ ইফ। বুঝতে পেরেছো তো? ওকে। হ্যাঁ তাহলে এটাও ম্যাক্রো। হ্যাজ দিয়ে কিছু লেখা থাকলে ওটাকে ম্যাক্রো হিসেবে ট্রিট হবে। হ্যাঁ দিদি জল নেই গো, জল নেই মানে জল আসেনি আজকে।
ওই একটা কাম দিলাম যে হালকা করে একটু বাড়ি করে হয়েছে। নেক্সট তাহলে এটা কোথায় আসবে বলো? বলো হ্যালো, হ্যাঁ এসো এসো এসো, আমি পড়াচ্ছি। হ্যাঁ, হয়েছে, বুঝতে পেরেছো? তাহলে এটা ম্যাক্রো, তাহলে এটা ফলস হয়ে গেল। ফলস হলে এলস পার্টে আসবে। এলস পার্টে কি লেখা আছে, কি কোডিং লেখা আছে? এলস পার্টে এসে আবার ম্যাক্রোর কোডিং লেখা আছে। ম্যাক্রোর কি কোডিং লেখা আছে? না হেজ ডিফাইন করে ওয়াই এর ভ্যালু কত? 5। তাহলে যেখানে যেখানে ওয়াই থাকবে সেখানে কত প্রিন্ট হবে? যেখানে ওয়াই থাকবে সেখানে কত প্রিন্ট হবে বলো? 5। 5 প্রিন্ট হবে। তাহলে মেন ফাংশন শুরু করলাম। প্রিন্টে পার্সেন্ট ডি ওয়াই কত প্রিন্ট করবে? কত প্রিন্ট করবে? 5 প্রিন্ট করবে। ঠিক আছে, সো 5 ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পেরেছো তো? নেক্সট এইটা, এটা তোমরা ট্রাই করো, সবাই ট্রাই করো এক্ষুনি। SVG স্যার প্রিন্ট হবে। হ্যাঁ, বি হবে বাকিরা কি? বাকিরা করো একটু দূর। হুম। এটা এখন তো এসে আচ্ছা, বাকিদের হলো মুস্কানের বাদে? পায়েল? বিএডটাই হবে। বিয়েরটা? আচ্ছা, চলো তাহলে করি। এখানে আমরা হেডার ফাইল দিয়েছি, হেজ ডিফাইন দিলাম, ম্যাক্রো, ম্যাক্রোতে কি দিয়েছি না চারটা ভেরিয়েবল দিয়েছি। এবং এই চারটা ভেরিয়েবল যদি আমি পাঠাই ফাংশন হিসাবে, আর ফাংশনের আর্গুমেন্ট হিসাবে আমাকে কি রিটার্ন আসবে? পরপর এই চারটা ভেরিয়েবল পাশাপাশি বসে যাবে। চলো, আচ্ছা তার নিচে কি দিয়েছি? মেন, মেন বলে দিয়েছি। দেখো এটা কিন্তু ছোট হাতের নয়, বড় হাতের মেন, কিওয়ার্ডের সঙ্গে মিশবে না কিন্তু। আচ্ছা, তাহলে এখানে দেখো ম্যাক্রো দিয়েছি, এবারে একটা ফাংশন শুরু করেছি। ঠিক আছে, তাহলে এই মেন ফাংশন বলে কিছু হয় কি? ক্যাপিটাল না, মেন ফাংশন বলে? না, প্রিডিফাইন যে না। ফাংশন ছিল সেটা কি ছিল? ছোট হাতের মেন। ছোট হাতের মেন। তাহলে এখানে তো বুঝতে পারবে না, কিন্তু যখন বুঝতে পারবে না তখন খুঁজতে যাবে উপরে, দেখবে এই ক্যাপিটাল এম এ আই এন মানে কি? ক্যাপিটাল এম এ আই এন মানে কি দিয়ে কি পাবে বলো? ওই যে ম্যাক্রো ফাংশনটা পাবে। ম্যাক্রো ফাংশন পাবে। ম্যাক্রো ফাংশনে কি রিটার্ন করবে বলো? এন এ এ আই আই এন এম। কিন্তু এখানেও আবার একটা ম্যাক্রো, মানে ম্যাক্রোতে গেলেও তার মধ্যে আবার একটা কি খুঁজে পেয়েছে? ম্যাক্রো। ম্যাক্রো। তাহলে এখান থেকে আবার রিটার্ন কোথায় যাবে? এই ম্যাক্রোতে। বুঝতে পেরেছো? এখানে গিয়ে হুম, প্রথমে এন এ আই এম যদি থাকে, কি রিটার্ন হবে তার জায়গায়? মেন। মেন রিটার্ন হবে। তাহলে এই জায়গাটা আমরা কি লিখতে পারবো? মেন লিখতে পারবো, পারবো কি পারবো না? হ্যাঁ, তাহলে মেন ফাংশন এবারে অরিজিনালটা খুঁজে পেয়ে গেল। তাহলে প্রিন্টএফ কি হবে? এসভিজি স্যার প্রিন্ট হবে। বুঝতে পেরেছো? হ্যাঁ। নেক্সট, এটাও ম্যাক্রো থেকে দিয়েছে, করো। এটা কত প্রিন্ট হবে? হান্ড্রেড। 100 হবে এটা।
চলো করি। এখানে এটা হলো ম্যাক্স এর ভ্যালু 1000 হলো, মেন ফাংশনে ঢুকলাম, ম্যাক্স এর ভ্যালু কত হয়েছে? 100 হয়েছে, ঠিক আছে। দেখো এটা কিন্তু লোকাল ভেরিয়েবল, ম্যাক্রোটা কি গ্লোবাল ভেরিয়েবল। গ্লোবাল তাহলে এখানে যখন প্রিন্ট করবে, কোত্থেকে প্রিন্টটা আসবে? লোকালে কনফিউজ হয়ে যাবে, কনফিউজ হয়ে যাবে। ম্যাক্রো কিন্তু এই যে লোকাল ভেরিয়েবলও কাজ করতে পারে, কারণ ম্যাক্রোকে রিপ্লেস করে দেয়। তো এইখানে ম্যাক্স যে লিখেছি, এই ম্যাক্স এর ভ্যালু তো আমি 1000 দিয়েও রিপ্লেস করতে পারি। হুম ম্যাক্রো তো অ্যাক্সেস করা যায় না, ভ্যালু কি হয়ে যায় বলো? রিপ্লেস হয়ে যায়। এই ম্যাক্স এর জায়গায় কত দিয়ে রিপ্লেস হবে? 1000 1000 দিয়ে রিপ্লেস হবে, ঠিক আছে। তাহলে এখানে 1000 প্রিন্ট করা কথা, তাই তো? আচ্ছা, আবার এ বলবে, এই লোকাল ভেরিয়েবল বলবে কত প্রিন্ট করা কথা? লোকাল ভেরিয়েবল এখানে কত প্রিন্ট করতে চাইবে? 100 তখন কি হয়ে যাবে? কনফিউশন হয়ে যাবে, কনফিউশন হয়ে যাবে, ঠিক আছে। তুমি ম্যাক্রো হিসাবে যেটাকে ডিক্লেয়ার করেছো, ম্যাক্রো হিসাবে যেটাকে ডিক্লেয়ার করেছো, সেটাকে তুমি ভেরিয়েবল হিসাবে ডিক্লেয়ার করতে পারো না, ঠিক আছে। তখন কি হবে না, কম্পাইল টাইম এরর দেখাবে। কি দেখাবে? কম্পাইল টাইম এরর। বুঝাতে পেরেছি? স্যার বলো। বলছি ধরুন ম্যাক্সে মানে লোকাল ভেরিয়েবলে হ্যাঁ, হচ্ছে ম্যাক্স ইকুয়াল টু 1000 দেওয়া আছে হ্যাঁ। আর ওই ম্যাক্রোতেও 1000 দেওয়া না আছে। তাহলে ওটা ভ্যালুর সঙ্গে তো কোনো সং নেই। এখানে 1000 দেওয়া আছে, ভ্যালুর সঙ্গে কোনো সং নেই, ঠিক আছে। এই ম্যাক্সটা আসবে কোত্থেকে? ম্যাক্রো থেকে আসবে না লোকাল ভেরিয়েবল থেকে আসবে, ঠিক আছে। হুম বুঝতে পেরেছো তো পুরোটা? ভ্যালুর সঙ্গে হ্যাঁ কোনো সং নেই এখানে। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ইজ সাপোর্টেড বাই দ্য ফাংশন ওভারলোডিং ডিফল্ট আর্গুমেন্ট ফিচার্স। ফাংশন ওভারলোডিং কোনটা সাপোর্ট করে বলো? ডাইরেক্ট কোশ্চেন। ফাংশন ওভারলোডিং কার আন্ডারে পড়ছে? অবজেক্ট ওরিয়েন্টেড এর পলিমরফিজম পলিমরফিজম, তাই না? ডাইরেক্ট কোশ্চেন। পলিমরফিজমের দুটো ভাগ ছিল, একটা কি? একটা কম্পাইল রান টাইম আর টাইম একটা রান টাইম। রান কম্পাইল টাইম রান টাইমের টাইম আন্ডারে কোনটা পড়ছে? ফাংশন ওভারলোডিং। আর রান টাইমের আন্ডারে ওভাররাইডিং ওভাররাইডিং। তাহলে নেক্সট 24 এরটা কত হয়েছে? বলছে ডিফারেন্স বিটুইন স্ট্রাকচার এন্ড ক্লাস। এটা সবই হবে সবগুলোই হবে। মনে তো হয়। কি বলেছে? অল মেম্বার্স অফ স্ট্রাকচার আর পাবলিক এন্ড স্ট্রাকচার ডু নট হ্যাভ কনস্ট্রাক্টর এন্ড ডিস্ট্রাক্টর। হুম, এটা পাবলিক, ঠিক আছে। স্ট্রাকচার পাবলিক, স্ট্রাকচারের ঠিক আছে। কনস্ট্রাক্টর ডিস্ট্রাকশন ইনপুট স্ট্রাকচারের ডিফল্ট কি থাকে বলো? পাবলিকই থাকে, ঠিক আছে। তাহলে স্ট্রাকচার পাবলিক, ঠিক আছে। আচ্ছা, এন্ড স্ট্রাকচার ডু নট হ্যাভ কনস্ট্রাক্টর। স্ট্রাকচারে কনস্ট্রাক্টর থাকতে পারে না, এটা কি ঠিক? হ্যাঁ থাকে না তো থাকে না তো। থাকতে থাকতে পারে তো, আর বানাতে পারে তো কনস্ট্রাক্টর। স্ট্রাকচারের মধ্যে স্ট্রাকচার ডু নট হ্যাভ কনস্ট্রাক্টর এন্ড ডিস্ট্রাকচার। স্ট্রাকচারের আন্ডারে কনস্ট্রাক্টর ডিস্ট্রাক্টর থাকতে পারে না। কনস্ট্রাক্টর মানে কি? মেম্বার ফাংশন। কনস্ট্রাক্টর মানে কি? স্পেশাল মেম্বার ফাংশন। তাহলে স্ট্রাকচারের আন্ডারে ভেরিয়েবল থাকতে পারে কি পারে না বলো? স্ট্রাকচারের আন্ডারে ভেরিয়েবল থাকতে পারে কি পারে না? থাকতে পারে থাকতে পারে পারে। তাহলে ভেরিয়েবল যেখানে থাকতে পারে, ফাংশন থাকতে কি প্রবলেম? ফাংশনও থাকতে পারে, ঠিক আছে। তাহলে এই জিনিসটা ডু নট হ্যাভটা ভুল বলেছে। নেক্সট কি বলেছে? মেম্বার অফ এ ক্লাস আর প্রাইভেট বাই ডিফল্ট। হ্যাঁ, ক্লাসের মেম্বার, এটা ভালো ইম্পর্টেন্ট পয়েন্ট দিয়েছে। ক্লাসের কিন্তু যদি কিছু ডিক্লেয়ার করা না থাকে, বাই ডিফল্ট ওটা কি হয়ে যাবে? প্রাইভেট। আর মেম্বার অফ স্ট্রাকচার কি হয়ে যায়? বাই ডিফল্ট পাবলিক হয়ে যায়, ঠিক আছে। এটা একটা ভালো পয়েন্ট, মনে রাখবে। when deriving structure from a class structure, default access specifier for base class structure is public, and when we derive a class, default access specifier is প্রাইভেট। হ্যাঁ, তুমি যখন কোনো ক্লাসকে অ্যাক্সেস করতে চাও, ডিরাইভিং এ ক্লাস থেকে ডিরাইভ করতে চাইছো, বাট ক্লাসের মধ্যে ওটা উল্লেখ করা নেই পাবলিক, প্রাইভেট, প্রটেক্টেড কি, তাহলে ওটা বাই ডিফল্ট কি হয়ে যাবে? প্রাইভেট হয়ে যাবে। আর যদি কোনো স্ট্রাকচারকে তুমি অ্যাক্সেস করতে চাও,
একটা স্ট্রাকচারকে, ক্লাসের স্ট্রাকচারকে অ্যাক্সেস করতে চাও, যে স্ট্রাকচারটা পাবলিক না প্রাইভেট বলা নেই, সেটা বাই ডিফল্ট কি হয়ে যাবে? পাবলিক হয়ে যাবে। ঠিক? এটা ঠিক ডিফারেন্স দিয়েছে। ঠিক আছে? নেক্সট হচ্ছে all member of a structure are public and structure do not have virtual function, এটাও ভুল। all তাহলে বি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে? নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট কারেক্ট? ভার্চুয়াল ফাংশন সম্বন্ধে নট কারেক্ট বলেছে, কোনটা হবে? বলো। বলছে মাস্ট বি ডিক্লেয়ার ইন দ্য পাবলিক সেকশন। ভার্চুয়াল ফাংশনকে পাবলিক সেকশনে ডিক্লেয়ার করতে হয়, ঠিক কথা। হয়। ভার্চুয়াল ফাংশন ক্যান বি স্ট্যাটিক। স্ট্যাটিক হয় মানে যাকে চেঞ্জ করা যায় যায় না। না। ভার্চুয়াল ফাংশন মানে কোনটা? রান টাইম পলিমরফিজম, সরি, ভার্চুয়াল ফাংশন মানে কোনটা? একটু আগে পড়ে এলাম, যার ডেফিনেশনটা লেখা থাকবে না ক্লাসের মধ্যে। ডেফিনেশনটা কোথায় লেখা থাকবে? বাইরে কোথাও তার ডেফিনেশনটা বা ইমপ্লিমেন্টেশনটা থাকবে। দ্যাট মিন্স কি, তুমি একটা জায়গায় লিখেছো কোডিংটা শুধু বি ফাংশনটা, আর বাইরে থেকে গিয়ে ওখানে চেঞ্জ করে রান করাচ্ছ, মানে চেঞ্জ করানো যাবে? ডাইনামিক, ইটস ডাইনামিক, তাই না? তাকে আমরা কি বলছি? তাহলে এটা ডাইনামিক হওয়া উচিত ভার্চুয়াল ফাংশন, স্ট্যাটিক হবে না কখনো। তাহলে এটা ভুল, রং বলেছে, রং, নট কারেক্ট। ওটাই বি। বি। নেক্সট, নট কারেক্ট, এখানে নট কারেক্ট বলেছে, কোনটা হবে বলো? প্রথমে বলেছে ক্লাস টেমপ্লেটস এন্ড ফাংশন টেমপ্লেট আর ইনস্টেন্সিয়েটেড ইন দ্য সেম ওয়ে। বলো, টেমপ্লেট আর ক্লাসের আর ফাংশনের একই রকম ভাবে ইনস্টেন্সিয়েটেড মানে তৈরি করা যায়, ক্রিয়েট করা যায় না। ক্লাসের আর ক্লাসের ক্লাস টেমপ্লেট আর ফাংশন টেমপ্লেট আর ইনস্টেন্সিয়েটেড ইন দ্য সেম ওয়ে। টেমপ্লেট আচ্ছা, টেমপ্লেট টেমপ্লেট মানে স্ট্রাকচার, স্ট্রাকচার, ঠিক আছে না? টেমপ্লেট কিন্তু দুজনেরই সেম সেম ভাবে তৈরি করা হয়, এটা কিন্তু ঠিক। ঠিক আছে? টেমপ্লেট বলে একটা স্ট্রাকচার হয়, আমি তোমাদের করাইনি এটা, ঠিক আছে? পরের পরের দিন যে কার ক্লাসে মনে করাবে টেমপ্লেট জিনিসটাকে আমি দেখিয়ে দিব একইভাবে ক্রিয়েট করা যায়। ঠিক আছে? অবজেক্ট ক্রিয়েট করার মতন করে। আচ্ছা, এখানে কি বলেছে? ক্লাস টেমপ্লেট ডিফার ফ্রম দ্য ফাংশন টেমপ্লেট ইন দ্য ওয়ে অফ, না এটা তো নয়, প্রথমটা ঠিক হয়েছে, এটা তো ভুল হবে। ক্লাস টেমপ্লেট ইনিশিয়েটেড বাই দ্য ডিফাইনিং দ্য অবজেক্ট ইউজিং দ্য টেমপ্লেট, না এটাও হবে না। ক্লাস টেমপ্লেট জেনারেলি ইউজড ফর, না এটাও হবে না। তাহলে নট কারেক্ট তিনটে হয়ে গেল, নট কারেক্ট কোটা হলো তিনটে, দুই, এইটা সি, সি ইজ দ্য রাইট অ্যান্সার। এটা পরের দিন মনে করাবে, আমি টেমপ্লেটটা তোমাদের ডিটেলসে পড়িয়ে দিব, ঠিক আছে? নাহলে তোমরা বুঝতে পারবে না। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ক্যান নট বি পাস টু এ ফাংশন। এটা ফাংশনে আর্গুমেন্ট হিসাবে বা আর্গুমেন্ট হিসাবে কি পাস করা যায় না? বলো। হেডার ফাইল। হ্যাঁ, হেডার ফাইল পাস করা যায় না, ঠিক আছে? বাকি সবগুলো পাস করানো যায়। তাহলে ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 28 বলো। এই যে কারেক্ট স্টেটমেন্ট, কারেক্ট বলেছে, এই যে এই জায়গাটা তোমরা ভালো করে ফোকাস করবে। ইজ কারেক্ট, ইজ নট কারেক্ট, ইজ ইজ ইনকারেক্ট, ঠিক আছে? এটা ভালো করে লক্ষ্য করবে। ইজ কারেক্ট কোনটা হবে বলো? বলছে কম্পোজিশন ইজ এ স্ট্রং টাইপ অ্যাসোসিয়েশন বিটুইন টু ক্লাসেস উইথ ফুল ওনারশিপ। এটা ঠিক হবে, এটা তোমাদের সিলেবাসে নেই, এটাই ঠিক হবে, ঠিক আছে? বাকিগুলো করার দরকার নেই। চলো নেক্সট, 29 নট কারেক্ট, এটা বলো, এটা আছে তোমাদের, কোনটা অ্যান্সার হবে? লাস্টেরটা ডি। দেখো, ডি সরি। বলছে এভরি ক্লাস কন্টেন অ্যাবস্ট্রাক্ট মেথড মাস্ট বি ডিক্লেয়ার অ্যাবস্ট্রাক্ট। কোন ক্লাসের মধ্যে যদি অ্যাবস্ট্রাক্ট মেথড থাকে, মানে ক্লাস এ, তার মধ্যে অ্যাবস্ট্রাক্ট বলে একটা মেথড করলে, ঠিক আছে, তাহলে কি বলছে? মেথড মাস্ট ডিক্লেয়ার যে অ্যাবস্ট্রাক্ট। তাহলে এই ক্লাসটাকেও বলছে, এই যে ক্লাস যার মধ্যে অ্যাবস্ট্রাক্ট মেথডটা আছে, এই ক্লাসটাকেও কি হিসাবে ডিক্লেয়ার করতে হবে?
স্যার অ্যাবস্ট্রাক্ট মেথড কি? বলো অ্যাবস্ট্রাক্ট মেথড কি? অ্যাবস্ট্রাক্ট মেথড কি? অ্যাবস্ট্রাক্ট জাভাই আছে। ও তোমাদের তো জাভাটা হয়নি, ঠিক আছে, করার সময় করে অ্যাবস্ট্রাক্ট দিবে। মানে তো যেখানে ডাটাগুলো মানে হাইড করা থাকে, না, যেমন ওটা অ্যাবস্ট্রাকশন, ঠিক আছে। অ্যাবস্ট্রাক্ট ক্লাস আর মেথড, অ্যাবস্ট্রাক্ট আর ওটাকে বলে ইমপ্লিমেন্টেশন, ওটা আমাদের জাভাই আছে, আমি করাবো, খুব ভাইটাল জিনিস। অ্যাবস্ট্রাক্ট তো বলতে সেই এটা না, ব্লুপ্রিন্ট ফর ডিরাইভড ক্লাস যেটা, হ্যাঁ বলো। যেটা সি সেই প্লাস ব্লুপ্রিন্ট। প্লাসের অ্যাবস্ট্রাকশন আর জাভার না আলাদা, না, না? ওই অ্যাবস্ট্রাক্ট না নয় এটা, না না, ওটা এটা জাভার অ্যাবস্ট্রাক্ট, ঠিক আছে। এটা সি প্লাস প্লাস এর অ্যাবস্ট্রাক্ট, যেটা বলছো তোমরা অ্যাবস্ট্রাকশন, এনক্যাপসুলেশন, ইনহেরিটেন্স, ওই অ্যাবস্ট্রাক্ট নয়, ঠিক আছে। এটা জাভার অ্যাবস্ট্রাক্ট, আমি তোমাদের করাবো। এটা জাস্ট মনে রাখবে, যদি কোনো ক্লাসের মধ্যে কোনো মেথডকে অ্যাবস্ট্রাক্ট হিসাবে লিখো, তাহলে সেই ক্লাসকে অ্যাবস্ট্রাক্ট হিসাবে লিখার কোনো দরকার নেই, ঠিক আছে। কিন্তু যদি তুমি কোনো ক্লাসকে অ্যাবস্ট্রাক্ট হিসাবে লিখে রাখো, ক্লাসের সামনে অ্যাবস্ট্রাক্ট লিখে রাখো, তাহলে বাই ডিফল্ট ওই ক্লাসের মধ্যে যত মেথড আছে সেগুলো সব অ্যাবস্ট্রাক্ট হয়ে যাবে, আইদার তুমি লিখো আর নাই লিখো। বুঝাতে পেরেছি? ক্লাসের মধ্যে বা ক্লাসের বাইরে, হ্যাঁ হ্যাঁ, বাইরে নয়, ক্লাসের মধ্যে, বাইরে তো সেটা মানে ওই ক্লাস মানে প্যারেন্ট ক্লাসের মধ্যে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি তোমাদের করাবো, এটা ডিটেলসে করাবো, তখন বুঝিয়ে দিব, ঠিক আছে, জাস্ট এটা মনে রাখবে। তাহলে এটা স্যার কিন্তু জাভা শুরু হয়েছে? হ্যাঁ, যাওয়া শুরু হয়ে গেছে, দুটো ক্লাস হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা দেখো, অ্যাবস্ট্রাক্ট ক্লাস ক্যান ডাইরেক্টলি বি ইনস্ট্যান্সিয়েটেড উইথ নিউ অপারেটর। হ্যাঁ, এটা ঠিক। অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে আমরা নিউ অপারেটর দিয়ে মানে নিউ লিখি অবজেক্ট ক্রিয়েট করার সময়। অ্যাবস্ট্রাক্ট ক্লাস বি ইনস্ট্যান্সিয়েটেড না, ইনস্ট্যান্সিয়েটেড করা যায় না, মানে অবজেক্ট ক্রিয়েট করা যায় না। বুঝতে পেরেছো তো ইনস্ট্যান্সিয়েটেড মানে কি? এই কথার মানে, এই কথার মিনিং কি? ইনিশিয়েটেড মানে অবজেক্ট ক্রিয়েট করা। অবজেক্ট, হ্যাঁ, তাহলে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করা যায় না, মনে রাখবে, ঠিক আছে। এমন একটা ক্লাস তার অবজেক্ট ক্রিয়েট করা যায় না। আর কি আছে? অ্যাবস্ট্রাক্ট ক্লাস ডাজ নট কন্টেন এনি ডেফিনেশন অফ ইমপ্লিমেন্টেশন। না, কন্টেন্ট করে ডেফিনেশন আমরা লিখতে পারি, অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে ডেফিনেশন লেখা যায়, ডাজ নট কন্টেন লিখেছে, ঠিক আছে, তাহলে এটাও ভুল। সো বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। জাস্ট এটা মনে রাখবে, আমি যখন করাবো আরো ইজি হয়ে যাবে এটা। নেক্সট। স্যার এখানে তো নট কারেক্ট বলেছে। হ্যাঁ, নট কারেক্ট তো। আমি কি বললাম? আমি তো কারেক্ট বললাম। ও, এটা কি ইনিশিয়েটেড? abstract class can be instant. ইনিশিয়েটেড। ইনিশিয়েটেড আর ইনস্ট্যান্সিয়েটেড কি আলাদা? হ্যাঁ, ইনস্ট্যান্স আলাদা, ইনিশিয়েটেড মানে তাহলে তো এটা স্টার্ট করা, অবজেক্টের কথা ভ্যালু ইনিশিয়াল মানে স্টার্ট করা, তাহলে ইনিশিয়াল। তো এটা অবজেক্টের কথা বলছে না, তাই না? ইনস্ট্যান্ট মানে হ্যাঁ। ইনিশিয়েটেড, ও সরি, শুরু করা যাবে, হ্যাঁ শুরু করা যাবে। এখানে কি বলেছে? abstract class does not contain any definition of implement class. ইমপ্লিমেন্টেশন, ও ইমপ্লিমেন্টেশন ক্লাস, জানো তো একটু, ইমপ্লিমেন্টেশন ক্লাসের কন্টেন্ট ডেফিনেশন, ক্লাস ডেফিনেশন। আচ্ছা, এটা রাখো, এটা ভুলেই যাচ্ছে, আমার মনে নেই ঠিক জিনিসটা, ঠিক আছে, আমি এটা পরে করিয়ে দিব তোমাদের, মনে পড়ছে না। এই ইমপ্লিমেন্টেশন দুটো ভাবে করা যায়, একটা হচ্ছে ইয়ে করে, যেটাকে বলি নিউ কিওয়ার্ড দিয়ে, আরেকটা ইমপ্লিমেন্টেশন দিয়ে, দুটো ভাবে করা যায়, আমার মনে পড়ছে না এইসব, এটাকে স্কিপ করে দাও। নেক্সট। আচ্ছা, তারপরে কি হচ্ছে 30-এরটা, when a method is in a subclass has same name and type signature as method in superclass, এটাকে কি বলে? ডাইরেক্ট কোশ্চেন দিয়েছে। ওভাররাইড হবে, ওভাররাইড, অবশ্যই ওভাররাইড হবে, তাই না? প্যারেন্ট ক্লাস আর চাইল্ড ক্লাসে একই মেথড আছে, একই সিগনেচারে, তাহলে ওটাকে ওভাররাইড বলে। আচ্ছা, ওভাররাইডের সময় কার জিনিসটা আউটপুটে আসে, প্যারেন্টের না চাইল্ডের? চাইল্ডেরটা, হ্যাঁ। নেক্সট। It is possible to define a class within a class term as nested class. There is this type of nested class. কত ধরনের nested class আছে? 3 টাইপ। 3 টাইপ, কি কি? ওই তো স্ট্যাটিক, ইনার আর মেম্বার। স্ট্যাটিক, জানি না কি এটা। স্ট্যাটিক নেস্টেড ক্লাস হয় একটা, ইনার হয় আর একটা। নেস্টেড ক্লাস মানে কি? ওইটা নেস্টেড কথার মানে কি? একটার মধ্যে একটা ক্লাসের মধ্যে তাহলে একটা ক্লাস, তার মধ্যে
তার মধ্যে আরেকটা ক্লাস, তাই না? হুম। তাহলে একটাকে আউটার ক্লাস বলবো আর একটাকে ইনার ক্লাস বলবো, দুটো টু টাইপস হবে, বুঝতে পেরেছো তো? নেস্টেড ক্লাস টু টাইপস, একটা যেটা ভিতরে আছে তাকে ইনার ক্লাস বলবো, আর যেটা বাইরে আছে তাকে আউটার ক্লাস। সোজাই 32 কি বলেছে, ইনহেরিটেড ইন ডিরাইভড ক্লাস ফ্রম বেস ক্লাস, এটাকে কি বলি? Which of the following in C++ is inherited in derived class from the base class? ভার্চুয়াল মেথড। Virtual inherited in derived class from base class. ভার্চুয়াল হলো Virtual কনস্ট্রাক্টর method, ডিস্ট্রাক্টর তো কোনো virtual ভাবে তো method ঠিক হবে না, আছে, ডাটা মেম্বার। শোনো ভার্চুয়াল মেথড ঠিক আছে, কিন্তু ডাটা মেম্বারও তো হয়, কারণ ওটাকে তো ইনহেরিট করা হয় ড্রাইভ ক্লাস থেকে। হ্যাঁ ভার্চুয়াল মেথড হবে, কারণ এটাকে আমরা ডিরাইভ ক্লাসেও লিখি এবং সেটাকে কি করি বেস ক্লাসে লিখি, ডিরাইভ ক্লাসে ওটাকে অ্যাক্সেস করি, বা বাইরে থেকেও অ্যাক্সেস করা যায়। ডেটা মেম্বার, কনস্ট্রাক্টর, ডিস্ট্রাক্টর সবাই কিন্তু সেম ধরনের জিনিস আছে, তুমি একটা জায়গা থেকে লিখে আরেকটা জায়গা থেকে অ্যাক্সেস করতে পারো। মানে এগুলো কাকে অ্যাক্সেস করা যায়? ডেটা মেম্বারকে অ্যাক্সেস করা যায়। কাকে অ্যাক্সেস করা যায়? ডেটা মেম্বারকে। ঠিক আছে, এটা হয়ে গেল কি ম্যাথ, ভার্চুয়াল, কনস্ট্রাক্টর, ডিস্ট্রাক্টর, এই তিনটা জিনিস কি বলো, কি ফাংশন। কনস্ট্রাক্টর কি, ইজ এ স্পেশাল মেম্বার ফাংশন, ঠিক আছে। কিন্তু ডিরাইভ যখন করবে তখন আমরা ডিরাইভ করতে পারি না, মানে ভ্যালু নিয়ে আসতে পারি না, আমরা অ্যাক্সেস করতে পারি, ভ্যালু নিয়ে আসতে পারি না। ভ্যালু শুধু নিয়ে আসতে পারি কার? ডেটা মেম্বারের। কার মাধ্যমে ভ্যালু নিয়ে আসতে পারি? ফাংশন কলের মাধ্যমে, ঠিক আছে। ফাংশন কলের মাধ্যমে ভ্যালু পাঠাতে পারি বা নিয়ে আসতে পারি। তাহলে ডেটা মেম্বারের ভ্যালুটাকে আমরা কি করতে পারি? ডিরাইভ করতে পারি, ইনহেরিট করতে পারি, ঠিক আছে। মেম্বার ফাংশন, ডেটা মেম্বার আর মেম্বার ফাংশনের মধ্যে পার্থক্য জানো তো? ডেটা মেম্বার মানে কার কথা বলা হচ্ছে? ভেরিয়েবল। মেম্বার ফাংশন মানে ওই মেথডের কথা বলা হচ্ছে, ঠিক আছে। নেক্সট 33, স্যার ওই 31 নম্বর কোশ্চেনটা দেখি। এই যে এটা না, নেস্টেড ক্লাসে যে এক ধরনের আছে, মানে গুগলে দেখাচ্ছে কি যেটা দেখা, স্ট্যাটিক নেস্টেড ক্লাস। হ্যাঁ এই কোশ্চেনটা আমার বলছে যে নেস্টেড ক্লাসের টাইপ বলেছে তো। এটা বলেছে ইট ইজ পসিবল টু ডিফাইন এ ক্লাস উইথিন এ ক্লাস, টার্ম ইজ এ নেস্টেড ক্লাস, তার ডেফিনেশন দিয়েছে। মানে একটা ক্লাসের মধ্যে আরেকটা ক্লাস ডিফাইন করাকে নেস্টেড ক্লাস বলা হয়। দেয়ার ইজ ডেস টাইপস অফ নেস্টেড ক্লাস। কত ধরনের নেস্টেড ক্লাস থাকতে পারে? এটা দু ধরনের হবে, ঠিক আছে না। স্ট্যাটিক নেস্টেড ক্লাস বা কনস্ট্যান্ট নেস্টেড ক্লাস ওটা আলাদা, ঠিক আছে। তুমি দুটো আছে, দুটো আছে, স্ট্যাটিক আর নন স্ট্যাটিক। দুটো আছে, স্ট্যাটিক আর নন স্ট্যাটিক, দুটো আছে স্যার। না, একটা ইনার আর আউটার হবে। স্ট্যাটিকও হতে পারে যদি তুমি ওটাকে এইভাবে বলো। হ্যাঁ স্যার, নন স্ট্যাটিক মানে সেই ইনার ক্লাস। হ্যাঁ হ্যাঁ, ওটাকে বলা যেতে পারে স্ট্যাটিক আর নন স্ট্যাটিক, ঠিক আছে। হ্যাঁ নেক্সট 33, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট মেম্বার অফ এ ক্লাস। ক্লাসের মেম্বার হবে না, এক্ষুনি করে এলাম। ফ্রেন্ড ফাংশন, ফ্রেন্ড ফাংশনও কিন্তু দেখো ওইখানে মুস্কান যে পয়েন্টটা ধরেছিল যে মেম্বার অফ অন ক্লাস, নিজের ক্লাসের মেম্বার হলো তো, না হলো তো কি হলো, অন্য ক্লাসের মেম্বার তো। তাহলে ফ্রেন্ড ফাংশন কিন্তু নিজের ক্লাসের মেম্বার না হতে পারে, অন্য ক্লাসের মেম্বার তো হতে পারে, তাই না। ভার্চুয়াল ফাংশনে তো কোনো ক্লাসের মেম্বার, স্ট্যাটিক ফাংশনে তো কোনো ক্লাসের মেম্বার, তাই তো। কিন্তু কনস্ট্যান্ট ফাংশন কিন্তু কোনো ক্লাসে বিলংস করে না। কনস্ট্যান্ট ফাংশন কিন্তু কোনো ক্লাসে বিলংস করে না, সেই জন্য কনস্ট ফাংশন কোনো ক্লাসের মেম্বার নয়, ঠিক আছে, বোঝা গেছে। নেক্সট গ্রুপ বি। গ্রুপ বিটা কি ধরনের কোশ্চেন দিয়েছে? কি বলেছে, অল কোশ্চেন 2 মার্কস, নেগেটিভ মার্কস 0। আচ্ছা, এটা অনেক বড় বড়। বলো এটা কি হবে, কোনটা, এগুলো করেছো? না কেন করনি? চলো করি, সহজ আছে। স্যার ওটা দেখি, উপর থেকে প্রোগ্রামটা দেখি। এই যে প্রোগ্রামটা দেখাচ্ছি,
দেখো বলছি, দেখো প্রথমে হেডার ফাইল নেম স্টুডিও হলো বেস ক্লাস। ওকে ঠিক আছে, কি কি ক্লাস আছে একটু দেখে নি। বেস ক্লাস 1, তার মধ্যে এটা কি গো? কনস্ট্রাক্টর, কনস্ট্রাক্টর, যাই হোক চিনতে পেরেছো। আবার বেস ক্লাস 2, ওর মধ্যে কনস্ট্রাক্টর, ঠিক আছে। এটা হলো, এটা হলো, তারপরে কি আছে? এই ক্লাসের নাম কি? ডিরাইভ ক্লাসের নাম হচ্ছে ডিরাইভড, তাই তো? তাহলে ডিরাইভড ক্লাস কোত্থেকে ডিরাইভড হয়েছে? বেস 1 আর বেস 2 1 আর 2 থেকে ডিরাইভড হয়েছে, ঠিক আছে, বুঝলাম। তার মধ্যে এটা কি? ডিরাইভ এটা ক্লাসের কনস্ট্রাক্টর কনস্ট্রাক্টর, ঠিক আছে। চলো মেন ফাংশন, মেন ফাংশন, তাহলে কোনটা কল হবে প্রথমে? ডিরাইভ ক্লাস মেন ফাংশন ফার্স্ট স্যার নিচের অপশনটা দেখুন। অপশন দেখার দরকার, অপশন দেখি। মেন এখানে কি, ফাংশন এখানে কি ক্রিয়েট হয়েছে? অবজেক্ট কারণ কোন ক্লাসে অবজেক্ট ক্রিয়েট হয়েছে? ডিরাইভ ক্লাসের অবজেক্ট ক্রিয়েট হয়েছে, তাহলে কোথায় যাব? ডাইরেক্টলি ডিরাইভ ক্লাস কেন যাব কেন? সেখানে কি কোনো ফাংশন কল করেছি আমি? নরমাল এটা অবজেক্ট তো ক্রিয়েট হয়েছে। কনস্ট্রাক্টর কনস্ট্রাক্টর হ্যাঁ, আমাকে চেক করতে হবে ডিরাইভ ক্লাসে কোনো কনস্ট্রাক্টর আছে কিনা, বিকজ কনস্ট্রাক্টরকে আমরা ফোর্সফুলি কল করি না, বাই ডিফল্ট কি অটোমেটিক্যালি কল হয়ে যায়। তাহলে কোন ক্লাসের কনস্ট্রাক্টর আছে বলে আছে কিনা আমাদের চেক করতে হবে ডিরাইভ ডিরাইভ ক্লাসে। চলো ডিরাইভ ক্লাসে চলো, ডিরাইভ ক্লাস কোনটা? এটা ডিরাইভ। এখান থেকে ঘুরে আমি এখানে চলে এলাম, ঠিক আছে। এখানে এসে কি দেখতে পাচ্ছি? ডিরাইভ ক্লাস আবার কোন কোন ক্লাস থেকে অ্যাক্সেস পেয়েছে? বেস 1 আর বেস 2 বেস ক্লাস 1 আর বেস ক্লাস 2। এবারে দেখো ডিরাইভ ক্লাসের মধ্যে কি কোনো কনস্ট্রাক্টর আছে? হ্যাঁ আছে আছে, ডিরাইভ ক্লাসের মধ্যে কনস্ট্রাক্টর আছে। তাহলে কম্পিউটার স্ক্রিনে কোনটা প্রিন্ট করবে? দেখো একটা জিনিস, ডিরাইভ ক্লাসের কাছে শুধু ডিরাইভ ক্লাসের অ্যাক্সেস নেই, আরো কোন কোন ক্লাসের অ্যাক্সেস আছে? বেস 1 বেস 2 বেস 1 আর বেস 2। তাহলে ডিরাইভ ক্লাসের কাছে কোন কোন ক্লাসের অ্যাক্সেস আছে? বেস 1 ক্লাসের, সরি এটা নয়, ডিরাইভ ক্লাসের কাছে বেস 1 ক্লাসের অ্যাক্সেস আছে, এন্ড দ্য সেম টাইম কোন ক্লাসের অ্যাক্সেস আছে? বেস ক্লাস 2 এরও অ্যাক্সেস আছে, যেহেতু ওখান থেকে ডিরাইভড হয়েছে। চাইল্ড ক্লাস প্যারেন্ট ক্লাসকে অ্যাক্সেস করতে পারে। এবারে সমস্যাটা হচ্ছে ডিরাইভ ক্লাসের নিজেরও কনস্ট্রাক্টর আছে, আর যাদের অ্যাক্সেস আছে বেস 1 ক্লাসেরও কনস্ট্রাক্টর আছে, আর বেস 2 ক্লাসেরও কনস্ট্রাক্টর আছে। তাহলে কোন কনস্ট্রাক্টরের ভ্যালু প্রিন্ট হবে বা কোন কনস্ট্রাক্টর কল হবে বলো? তাহলে সাইডে লিখে নাও, অর্ডার মেনটেন করবে এজ দে ইনহেরিটস, যে অর্ডারে তারা ইনহেরিট করেছে সেই অর্ডার কিন্তু কি হবে? মেনটেন হবে। তাহলে বলো প্রথমে ডিরাইভ ক্লাসে ঢুকবো না প্রথমে বেস ক্লাসে যাব? বলো। বেস ক্লাস বেস ক্লাসে যাব, বিকজ ইনহেরিট করেছে মানে সবসময় বেস ক্লাস থেকে ইনহেরিট হয়েছে, তাহলে আগে বেস ক্লাস যাব। এবারে বেস ক্লাসের কোথায় যাব? ক্লাস 1 এ যাব না 2 তে যাব? 1 এ যাব, বিকজ ফার্স্ট 1 ক্লাসকে ইনহেরিট করেছে। তাহলে 1 এ গেলাম, কি প্রিন্ট করলো প্রথমে? বেস 1 কনস্ট্রাক্টর বেস কল ক্লাস 1 কনস্ট্রাক্টর কোড। তারপরে কোথায় যাব? বেস 2 তে কি প্রিন্ট করবে? বেস 2 কনস্ট্রাক্টর কল দেখো এখানে কনস্ট্রাক্টর আছে বলে গেল, নাহলে কিন্তু যেত না, ঠিক আছে। তারপরে সবার লাস্টে ডিরাইভ ক্লাসে ঢুকবে, এটাকে 3 নম্বর। বুঝাতে পেরেছি? তাহলে কনস্ট্রাক্টর কল হলে এখান থেকে একটা ইম্পর্টেন্ট জিনিস জানলাম, যখন কনস্ট্রাক্টর কল হয় তখন কার কনস্ট্রাক্টর প্রথমে কল হয়? প্যারেন্টের প্যারেন্ট ক্লাসের কনস্ট্রাক্টর কল হয়, এবং ইন দ্য সেম সেম অর্ডারে, যে অর্ডারে তুমি ইনহেরিট করেছো, এবং সবার লাস্টে চাইল্ড ক্লাসের কনস্ট্রাক্টর কল হয়। কনসেপ্ট ক্লিয়ার? তো বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 35 ওটা কি করলেন আপনি? করে দিব? না আপনি ওটা কি করে দিয়েছেন অপশনটা? বুঝতে পারলাম না। ও সরি সরি সরি, বিটা উপরে থেকে গেছে না, এই যে এখানে। এটা হবে না, এটা তো বেস 2 আগে চলে এসেছে, এটা হবে না, ঠিক আছে। নেক্সট 35 বলো। হেডার ফাইল দিলাম, আচ্ছা বেস 1, বেস 1 ক্লাসে এটা কি? ডিস্ট্রাক্টর ডিস্ট্রাক্টর। বেস 2 ডিস্ট্রাক্টর হয়েছে। আচ্ছা ডিরাইভ ক্লাস ডিস্ট্রাক্টর, ঠিক আছে। তারপরে ডিরাইভ ক্লাসে কি
ক্রিয়েট হয়েছে? অবজেক্ট। অবজেক্ট ক্রিয়েট হয়েছে। তাহলে বলো কি কল হবে? কি কল হবে? ডিরাইভ ক্লাস, ডিরাইভ ক্লাস, হ্যাঁ, ডিরাইভ ক্লাস। কনস্ট্রাক্টর কল হবে। চলো কনস্ট্রাক্টরে চলো, ডিরাইভ ক্লাসে এলাম, এসে দেখছি ডিরাইভ ক্লাস আবার বেস ক্লাস 1 আর বেস ক্লাস 2 থেকে ডিরাইভ হয়েছে। তাহলে কোথায় চলে যাব? কনস্ট্রাক্টর খুঁজতে কোথায় চলে যাব? বেস 1 আর 2 তে। বেস 1 এ যাব আর বেস 2 তে যাব। আচ্ছা এখানে এখানে নয়, এটা নয়, এখান থেকে এখানে যাব, তাই তো? আচ্ছা বেস 1 এ এসে পৌঁছালাম, প্রথমে কনস্ট্রাক্টর খুঁজে পাচ্ছি বেস 1 ক্লাসের মধ্যে? না, তাহলে কি করা যাবে? নেই তো, কি করা যাবে? যদি কনস্ট্রাক্টর না থাকে তাহলে কি ক্রিয়েট হয়? কি ক্রিয়েট হয়? কম্পাইলার কি করে? ডিফল্ট কনস্ট্রাক্টর। ডিফল্ট কনস্ট্রাক্টর কি করে দেয়? ক্রিয়েট করে দেয়। মানে এর মধ্যেই, পাবলিকের মধ্যে একটা বেস 1 বলে এটা কনস্ট্রাক্টর, ডিফল্ট কনস্ট্রাক্টর, মানে ব্র্যাকেট শুরু শেষ আর ব্র্যাকেট শুরু শেষ, কিছু ভিতরে থাকবে না, ঠিক আছে? একটা ক্রিয়েট করে দিবে নিজে থেকে। তাহলে এটাকে কল হবে। কল হলে কি কোনো কাজ হবে? হবে না, না। তাহলে নেক্সট আসবে কি? বেস 2 দে, এখানেও ক্রিয়েট হবে, কোনো কাজ হবে না। তারপরে ডিরাইভ ক্লাসে কল হবে, কোনো কাজ হবে না, চলে আসবে। দেখো কনস্ট্রাক্টরকে যদি অটোমেটিক্যালি কল করতে হয়, ঠিক আছে, যেখানে কনস্ট্রাক্টর ইনভলভমেন্ট থাকবে, তারপরে কি হয়েছে? ক্লাসটা সে মেন ফাংশন কি হয়ে গেছে? মেন ফাংশন কি হয়ে গেছে? শেষ হয়ে গেছে। মেন ফাংশন শেষ হওয়ার আগে কি কল হবে অটোমেটিক্যালি? বলো। মেন ফাংশন শেষ হওয়ার আগে একই রকম, যেরকম একে কনস্ট্রাক্টরকে কল করতে হলো না, ঠিক একই রকম ভাবে ডিস্ট্রাক্টরকেও কল করতে হবে না, অটোমেটিক্যালি কল হয়ে যাবে। আচ্ছা ডিস্ট্রাক্টর কল হবে, কল হলে প্রথমে কোথায় যাবে? মনে রাখবে, এই পয়েন্টটা লিখে রাখবে, কনস্ট্রাক্টর আর ডিস্ট্রাক্টর একে অপরের রিভার্স কাজ করে। কি কাজ করে? রিভার্স। রিভার্স কাজ করে। কনস্ট্রাক্টর কি কাজে ইউজ হয়? ক্রিয়েট করার জন্য। ডিস্ট্রাক্টর কি কাজে ইউজ হয়? ডিস্ট্রয় করা। ডেস্ট্রয় করার জন্য। কনস্ট্রাক্টরে প্রথমে কার কাজ হয়? প্রথমে এখানে কার কাজ হবে? বেস 1, তারপরে বেস 2, তারপরে কি? ডিরাইভ ক্লাস। আচ্ছা প্রথমে এইরকম ক্রিয়েট করে করে এসেছি। ডিস্ট্রাক্টর কিভাবে ডেস্ট্রয় করে করে যাবে? লাস্ট থেকে ডেস্ট্রয় করে যাবে। প্রথমে কোনটা ডেস্ট্রয় হবে? ডিরাইভ। তারপরে বেস 2, তারপরে বেস 1। তাহলে প্রথমে কোনটা প্রিন্ট হবে? ডিরাইভড, এটা 1 নম্বরে প্রিন্ট হবে, এটা 2 নম্বরে প্রিন্ট হবে, এটা 3 নম্বরে। বুঝাতে পেরেছি? স্যার ডিস্ট্রয়টা কি হলো? ক্লাসটা। না না না, অবজেক্ট, অবজেক্ট ডেস্ট্রয় হবে, অবজেক্ট। হ্যাঁ, এই যে বি, এই অবজেক্টের আন্ডারে যদি কোনো মেমোরি লোকেশন অ্যালোকেট থাকে, ইয়ে থাকে, সেগুলো ডেস্ট্রয় হবে। কিন্তু এটা ফাংশন কল করে, যখন কল হয়ে যাবে তখন ওর মধ্যে আমি ডেস্ট্রয় করার সঙ্গে সঙ্গে একটা কমেন্টও লিখে দিয়েছি। তাহলে ডেস্ট্রয় তো হবে, কিন্তু তার সাথে সাথে কমেন্টটাও প্রিন্ট হয়ে যাবে। বুঝে গেছে? ওকে। যদি না লিখতাম, যদি এই ডিরাইভড ডিস্ট্রাক্টরটা না লিখতাম, কি হতো বলো তো? অটোমেটিক্যালি কম্পাইলার এইরকম একটা ডিরাইভড ব্র্যাকেট শুরু, এটা লেখা হবে না, ব্র্যাকেট শেষ, এরকম একটা ডিফল্ট ডিস্ট্রাক্টর কি করে দিত? ক্রিয়েট করে দিত অবজেক্ট গুলোকে ডেস্ট্রয় করার জন্য। বুঝা গেছে? ক্লিয়ার তো? নেক্সট। আচ্ছা অবজেক্ট ডিস্ট্রয় না করলে কি হবে? মেমোরি অ্যালোকেট করে, অবজেক্টের আন্ডারে যদি কোনো মেমোরি থাকে সেটা অ্যালোকেট হয়ে থেকে গেল। বুঝতে পারছো তো? নেক্সট 36, বলো কি হবে 36 এ? চলো, ইন্টিজার 4 বাইট, জানা কথা। দেয়ার ইজ নো অ্যালাইনমেন্ট, ঠিক আছে, ক্লাসেস প্রেডিক্ট দ্য আউটপুট। আচ্ছা, হেডার ফাইল হলো বেস ক্লাস, ঢুকলাম, বেস ক্লাসের মধ্যে এরে ক্রিয়েট হয়েছে কোটা? 10টা। চলো তারপরে ক্লাস বি কোত্থেকে ডিরাইভড হয়েছে? এটা কোত্থেকে ক্রিয়েট হয়েছে? বেস থেকে ক্রিয়েট হয়েছে। তাহলে বলো বি1 এর কাছে কার অ্যাক্সেস থাকবে? বেস ক্লাসের, মানে ওই এরে 10 অ্যাক্সেস করার ক্ষমতা কার কাছে থাকবে?
B1 B1 এ আছে। B2 কোথা থেকে ক্রিয়েট হয়েছে? বেসের থেকে। বেশ ঠিক আছে, তাহলে এর কাছেও অ্যাক্সেস থাকবে। হুম, এখানে ব্র্যাকেট শুরু শেষ মানে কি জানো তো, মানে নিচে করতে পারতো তোমরা, মানে বি ক্লাস B2 ক্লাসটা জাস্ট ক্রিয়েট করলাম আর তার মাঝখানে কোনো কোডিং নেই। ঠিক আছে, হুম, আচ্ছা তাহলে এটা হয়ে গেল। তাহলে বেস ক্লাস থেকে কি তৈরি হয়েছে? একটা B1 তৈরি হয়েছে আর একটা B2 তৈরি হয়েছে। এটাকে কি ইনহেরিটেন্স বলা হয়? বলো। হায়ারার্চিক্যাল ইনহেরিটেন্স। হায়ারার্চিক্যাল। কি বলে? একজন অনেকগুলো ক্রিয়েট করেছে, একটা ক্লাস থেকে অনেক ক্লাস, মাল্টিপল ক্লাস তৈরি হয়েছে। সরি, এটাকে হায়ারার্চিক্যাল বলা হয়। এটাকে হায়ারার্চিক্যাল, ঠিক বলেছো। একটা ক্লাস থেকে যখন অনেকগুলো তৈরি হবে সেটাকে হায়ারার্চিক্যাল বলা হয়। আচ্ছা নেক্সট কি আছে দেখো, ডিরাইভড ক্লাস। ডিরাইভড কোত্থেকে হয়েছে? B1 আর B2 থেকে। তাহলে দেখো B1 আর B2 থেকে কি তৈরি হয়েছে? B1 আর B2 থেকে কি তৈরি হয়েছে? ডিরাইভড হয়েছে। তাহলে বলো এইটাকে যদি শুধু তুমি কনসিডার করো, এটা কি ধরনের ইনহেরিটেন্স? মাল্টিপল। মাল্টিপল ইনহেরিটেন্স, মানে মাল্টিপল ক্লাস থেকে ডিরাইভ ক্লাস, B1 B2 মাল্টিপল ক্লাস থেকে ডিরাইভ ক্লাস তৈরি করেছে। এটাকে কি বলা হচ্ছে? কি বলো? মাল্টিপল ইনহেরিটেন্স। চলো এটা বোঝা গেল। তাহলে বলো ডিরাইভ ক্লাসের কাছে কার কার অ্যাক্সেস থাকবে? ডিরাইভ ক্লাসের কাছে কার কার অ্যাক্সেস থাকবে? B1 এর B1 B2 আর বেস ক্লাসে থাকবে না? হ্যাঁ বেস বেস ক্লাস ক্লাসেরও থাকবে। হ্যাঁ চলো, তাহলে আমি কি করলাম, কাউন্ট করলাম, সি আউট করেছি সাইজ অফ ডিরাইভড। আচ্ছা ডিরাইভড এর সাইজ ক্যালকুলেট করেছি। ডিরাইভড কি একটা ক্লাস, এই ক্লাসের সাইজ আমি ক্যালকুলেট করেছি। কত সাইজ হবে বলো? ডিরাইভড ক্লাসের মধ্যে কি কোনো কোডিং আছে? না। তাহলে সাইজ কত আসবে? 0। হ্যাঁ 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 হ্যাঁ, জল বিকেলে আসবে বললো, বুঝলে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাহলে। আচ্ছা তাহলে দেখো ডিরাইভ ক্লাসের তো কোনো সাইজ নেই, তখন সে কোথায় গিয়ে খুঁজবে বলো? B1 আর B2। B1 এও সাইজ নাই, B2 তেও সাইজ নেই, কোথায় খুঁজতে যাবে এবার B1 বলো? B2 যখন বেস বেস ক্লাসে। বেস বেস ক্লাসে ক্লাসে গিয়ে কি পাবে? ইন্ট এরে 10। তাহলে কটা ভেরিয়েবল আছে এখানে? 10টা ভেরিয়েবল আছে। কি ধরনের ভেরিয়েবল? ইন্ট ইন্টিজার। একটা ইন্টিজার ভেরিয়েবলের সাইজ কত? 6 বাইট 6 বাইট, 4 বাইট, 4 বাইট। তাহলে কত হবে টোটাল সাইজ? কত হবে? 40। 40 হবে। তাহলে এখানে কত প্রিন্ট করবে? 40 কত প্রিন্ট করবে? 40। 40 এইবারে এখানে একটা সমস্যা আছে। নরমাল ওয়েতে আমরা দেখতে পাচ্ছি যে স্যার এখানে 40 প্রিন্ট করবে, কিন্তু 40 প্রিন্ট করবে না। কেন প্রিন্ট করবে না? এইবার আমাকে বলো, এই যে তোমরা বললে যে ডিরাইভ ক্লাস বেস ক্লাসকে অ্যাক্সেস করতে পারবে, কার থ্রু দিয়ে অ্যাক্সেস করবে? B1 এর থ্রু দিয়ে না হ্যাঁ ওটা B2 এর থ্রু দিয়ে? তাহলে দেখো ডিরাইভড এর কাছে বেস ক্লাসের কটা কপি বেরাবে? দুটো অ্যাম্বিগুইটি ছিল। দুটো কপি বেরাবে, একটা 40 বাইটের আর একটা 40 40 বাইটের। তাহলে টোটাল সাইজ কত হয়ে গেল? 8 80 বাইট। স্যার ওটা যাবে, ওটা তো অ্যাম্বিগুইটি হয়ে যাবে, এরর দেখাবেন। কোনটা? বলছি ওটা না মানে সাইজ প্রিন্ট করতে বলেছে তো, অ্যাক্সেস করতে বলেনি তো। সাইজ কত হবে? ডিরাইভ ক্লাসের সাইজ কত হবে? কিন্তু সাইজ বেস প্রিন্ট করতে ক্লাসে বলেছে। গিয়ে তো অ্যাক্সেসটা হচ্ছে। না অ্যাক্সেস করতে পারবে না, সাইজ। ঠিক আছে, এর সাইজ এর এই দুটোর যে সাইজ হবে তার সাইজের সমান হবে। ঠিক আছে। ওকে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা বলো তো, যেটা বললে যে অ্যাম্বিগুইটি ক্রিয়েট হবে, হ্যাঁ অ্যাম্বিগুইটি যদি ক্রিয়েট হয় তার সলিউশন কি? ভার্চুয়াল। ঠিক, ভার্চুয়াল হিসেবে ডিক্লেয়ার করতে হবে কাকে আগে? B1 আর B2 কে। হ্যাঁ কিন্তু যদি সাইজ প্রিন্ট করি তাহলেও কিন্তু ভার্চুয়াল কথাটা লেখা উচিত। ওটাই বলছি তো, যে বেস ক্লাসের আন্ডারে ঢুকছে। তোমরা এখানে ভার্চুয়াল কথাটা লিখে দিবে, এখানে নয়, কোথায় জানো? এখানে তো, এখানে লিখতে হ্যাঁ হবে হ্যাঁ। তো ভার্চুয়াল। যদি ভার্চুয়াল লিখে তাহলে তো দুটোতে ঢুকছে না, তাহলে যে কোনো একটাতেই ঢুকছে। হ্যাঁ যে কোনো একটাতেই ঢুকবে, কিন্তু দুটো কপি এসে পৌঁছাবে তার কাছে, দুটো কপি এসে পৌঁছাবে। ঠিক আছে, এবারে সে যে কোনো একটা অ্যাক্সেস করতে পারবে। এখানে ভার্চুয়াল কথাটা লিখে দিবে। স্যার আমরা তো কোশ্চেনই চেঞ্জ করছি, যদি এরকমই পড়ে পাবলিক বেস। বলো বলো। বলছি আমরা তো কোশ্চেন চেঞ্জ করে দিচ্ছি, কিন্তু যদি পাবলিক বেসই পড়ে।
এরকম ভার্চুয়াল যদি নাই লিখে থাকে কোশ্চেন। আচ্ছা আচ্ছা, যদি শুধু আসে, কিন্তু শুধু আসলে এমবিগুইটি তো ক্রিয়েট হবে। আচ্ছা, এটা কাজ করো তাহলে। এখানে যদি ভার্চুয়াল কথাটা না লেখা থাকে তাহলে কত অ্যান্সার লিখবে? 80 বাইট। আর যদি ভার্চুয়াল কথাটা লেখা থাকে তাহলে 40 বাইট করবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে ঠিক হয়ে গেল আমাদের। তাহলে একটা কপি এসে পৌঁছাবে। চলো নেক্সট। এটা এটা কত হবে? প্রথম থেকে রান করাই, বড় বড় দিয়ে দিয়েছে। আচ্ছা, হেডার ফাইল চলে গেল বেস ক্লাস। বেস ক্লাসের মধ্যে এটা প্রিন্ট কনস্ট বলে একটা কি তৈরি করেছি আমরা? ক্লাস তৈরি করেছি, ফাংশন তৈরি করেছি। আচ্ছা, প্রিন্ট তো একটা কিওয়ার্ড, এটা কি ফাংশন হিসেবে ইউজ করা যাবে, ফাংশনের নেম হিসেবে? কিওয়ার্ডকে তো আর কোনো এতে ইউজ করা যায় না। তাহলে এটা কি ঠিক লিখেছে? না, প্রিন্ট কিওয়ার্ড নয়, প্রিন্ট এফ কিওয়ার্ড। হ্যাঁ ঠিক আর আমরা ঠিক, কোডিং এটা তো কিসে পাইথন করছি? নয়। কোডিং কিসে করছি? সি সি প্লাস প্লাস এ প্রিন্টের কোনো কনসেপ্টই নাই, সি আউট, তাই না? তাহলে ইউজ করা যেতে পারে। নেক্সট, ডিরাইভড বেস থেকে তৈরি হয়েছে। ঠিক আছে, এর মধ্যে ভার্চুয়াল একটা ফাংশন আছে, সে প্রিন্ট। দেখো, এই প্রিন্ট ফাংশনটা বেস ক্লাসের মধ্যেও ছিল, এখানেও আছে, তাই তো? নেক্সট, বেশ, তারপরে কি আছে? ডিরাইভড ক্লাস। ডিরাইভড ক্লাস, এটা তো ফাংশন। ডেসক্রাইব বলে একটা কি ফাংশন নিয়েছি। এখানে আর্গুমেন্ট হিসাবে কি এসছে? ক্লাসটাকে পাঠিয়েছি, তাই তো? ক্লাসের অবজেক্ট পাঠিয়েছি পি বলে। পি ডট প্রিন্ট করেছি, মেন ফাংশনে ঢুকলাম। তাহলে দেখো, এটা কিন্তু সেপারেট একটা ফাংশন। ঠিক আছে, এইবারে এখানে এলো, এখানে কোন ক্লাসের অবজেক্ট ক্রিয়েট হয়েছে? বেস ক্লাসের। বি ক্লাসের অবজেক্ট ক্রিয়েট হয়েছে। চলো বি ক্লাসে কোনো ইয়ে আছে? বেস ক্লাসে তো কোনো ইয়ে নেই, মানে কনস্ট্রাক্টর নেই, তো অটোমেটিক ডিফল্ট কনস্ট্রাক্টর কল হবে। ডিরাইভ ক্লাসের অবজেক্ট ক্রিয়েট হলো। চলো ডিরাইভ ক্লাসে কোনো কনস্ট্যান্ট নেই, কনস্ট্রাক্টর নেই। ঠিক আছে, ডিরাইভ ক্লাসে কনস্ট্রাক্টর নেই। ঠিক আছে, চলো। আচ্ছা, ডেসক্রাইব বলে ফাংশনটাকে কি করেছি আমরা? এখান থেকে কি করেছি? কল করেছি। সঙ্গে কত নিয়ে যাচ্ছি? বি কি? বেস ক্লাসের অবজেক্ট। তাহলে বেস ক্লাসের অবজেক্ট আমরা নিয়ে যাচ্ছি, নিয়ে গিয়ে কোথায় স্টোর হবে? বিটাকে পিতে। তাহলে পি মানে কি? এই পি মানে কি? অবজেক্ট। বি অবজেক্ট, তাই তো? তাহলে বলো পি ডট প্রিন্ট ফাংশনকে কল করেছি। তাহলে কোন অবজেক্টের থ্রু দিয়ে প্রিন্ট ফাংশনটা কল হবে? বেস। বি ফাংশনের থ্রু দিয়ে অবজেক্টটা কল হবে। আচ্ছা, তা ফাংশনটা কল হবে। তাহলে বলো এই ফাংশনটাকে কার মধ্যে খুঁজবে গিয়ে? বেস ক্লাসে। বেস ক্লাসের মধ্যে গিয়ে কি খুঁজবো আমরা? প্রিন্ট ফাংশন। চলো বেস ক্লাসের মধ্যে প্রিন্ট ফাংশন পেয়েছি, তাই তো? দিয়ে এর মধ্যে ঢুকে কি রিটার্ন আসবে? দিস ইজ বেস ক্লাস। তাহলে দিস ইজ বেস ক্লাস, এটা 1 নম্বরে প্রিন্ট করবে, তাই তো? নেক্সট, তাহলে ফিরে আসবো। ফিরে এলাম এখানে ফিরে এলাম, যেখান থেকে কল গেছিল সেখানে ফিরে এলাম। নেক্সট কি আছে? ডেসক্রাইব। আবার ওই ফাংশনটাকে আবার কি করেছি আমরা? কল করেছি। সঙ্গে করে কি নিয়ে যাচ্ছি? ডি নিয়ে গিয়ে কোথায় স্টোর করব? বলো, পিতে স্টোর করব। তাহলে এখানে কি প্রিন্ট করবে? সঙ্গে কত নিয়ে গেছে? ডিটা নিয়ে গিয়ে পিতে প্রিন্ট হবে। এবারে বেস বি। তাহলে বলো এই ডির জায়গায়, এই পির জায়গায় কি লিখবো? ডি। কিন্তু একটা জিনিস দেখো, এইখানে যখন নিয়ে এসেছি এখানে কি লিখেছি? কোন ক্লাসের অবজেক্ট এটা? বেস ক্লাসের অবজেক্ট। কোন ক্লাসের অবজেক্ট? বেস ক্লাসের অবজেক্ট। তাহলে বলো এই যে ডিটাকে খুঁজবো, কার মধ্যে খুঁজবো? সরি, প্রিন্ট ফাংশনটাকে খুঁজবো, কার মধ্যে খুঁজবো? এটা ডি অবজেক্টটা কাকে বিলংস করছে? বেসে। বেস ক্লাসকে।
চলো বেস ক্লাসের মধ্যে প্রিন্ট ফাংশনকে খুঁজবো, বেস ক্লাসের মধ্যে প্রিন্ট ফাংশন লিখবো, আবার প্রিন্ট হবে কি স্যার দিস ইজ বেস। হ্যাঁ বলো। কিন্তু অবজেক্টটা তো ডিরাইভ। হ্যাঁ দেখো আমি পাস করিয়েছিলাম কার অবজেক্ট, ডিরাইভড Derived. ক্লাসের অবজেক্ট পাস করিয়েছিলাম, ডিরাইভড ক্লাসের অবজেক্ট পাস করিয়েছিলাম, কিন্তু এখান থেকে অবজেক্টটা এসে স্টোর কোথায় হলো, পি তে, কিন্তু তার আমি টাইপস চেঞ্জ করে দিলাম, টাইপস চেঞ্জ করে দিলাম। দেখো তুমি এখানে যদি এই জায়গাটায় আমি যদি ইন্ট ইন্ট কত লিখতাম, পি লিখতাম, আর এখানে তুমি 5 পাঠালে, 5টা কোথায় স্টোর হতো, পিতে পি তে। এবারে আমি ইন্ট না লিখে এটাকে ফ্লোট লিখলাম, কি লিখলাম, ফ্লোট। তুমি এখান থেকে 5 পাঠালে, এখানে কত স্টোর হবে, 5.0। বুঝাতে পেরেছি, হ্যাঁ হয়েছে? তাহলে ওই দিস ইজ বেস ক্লাস দুবার প্রিন্ট করবে। হ্যাঁ তাহলে দেখো এটা কত নম্বরে আছে, সি তে আছে, ঠিক আছে। আর কতটা আছে গো, ও এটা লাস্ট 38। 38 কি বলছে, হোয়েন ইনহেরিটেন্স ইজ প্রাইভেট, মানে প্রাইভেটলি ইনহেরিট করেছো, প্রাইভেট মেথড ইন দা বেস ক্লাস আর ডেস ইন দা ডিরাইভড ক্লাস, কি হবে বলো, একটা এ ক্লাস আছে আর একটা বি ক্লাস তৈরি করেছো এ ক্লাস থেকে, হয়েছে? এবার কিভাবে তৈরি করেছি বলো, প্রাইভেটলি। তাহলে এ ক্লাসের প্রাইভেট জিনিস বি ক্লাসে কি হিসাবে আসবে, প্রটেক্টেড, অ্যাক্সেসিবল, পাবলিক, ইনঅ্যাক্সেসিবল। একটা জিনিস বলেছিলাম, হ্যাঁ ইনঅ্যাক্সেসিবল, ইনঅ্যাক্সেসিবল বিকজ প্রাইভেট মেম্বার, কিন্তু কোনো প্রাইভেট জিনিস কোনো ফ্যামিলি মেম্বার অ্যাক্সেস করতে পারে না। মানে এটা ধরো তোমার তোমার বাবার পার্সোনাল জিনিস, সেটা কিন্তু তুমি তার ছেলে বা মেয়ে হিসাবে অ্যাক্সেস করতে পারো না, ঠিক আছে? তাহলে প্রাইভেট প্রপার্টি কিন্তু ইনহেরিটেন্স সূত্রে অ্যাক্সেস করা যায় না, কিন্তু তোমার বাবার প্রাইভেট জিনিস, ঠিক আছে, কে অ্যাক্সেস করতে পারে বলো তো, মা। তোমার বাবার কে ফ্রেন্ডরা কিন্তু সমস্ত জিনিস অ্যাক্সেস করতে পারবে, বুঝাতে পেরেছি? তাহলে ফ্রেন্ড হিসাবে যদি এ কাউকে ডিক্লেয়ার করে রাখতো, সে কিন্তু তার প্রাইভেট মেম্বার অ্যাক্সেস করতে পারতো, তাহলে প্রাইভেট কে অ্যাক্সেস করতে পারবে না, বুঝাতে পেরেছি? হুম। নেক্সট 39 কি হবে, ইজ আর অটোমেটিক্যালি অ্যাডেড টু এভরি ক্লাস উই ডু নট রাইট অন ইট, কোনটা অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে, কপি কনস্ট্রাক্টর, অ্যাসাইনমেন্ট অপারেটর, অল কনস্ট্রাক্টর উইদাউট এনি প্যারামিটার, কনস্ট্রাক্টর তো হবে, এটা তো ডিফল্ট কনস্ট্রাক্টর বলেছে, এটা ডিফল্ট কনস্ট্রাক্টর বলেছে তো, তাহলে এটা তো হবেই। আচ্ছা কপি কনস্ট্রাক্টর, এটাও হবে, অবজেক্টের মাধ্যমে যেটাকে কল করা হয় কপি কনস্ট্রাক্টর, অবজেক্ট গিয়ে কল কপি পেস্ট হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা অটোমেটিক্যালি কল হবে, এডেড টু দ্য এভরি ক্লাস। আর হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটরও কিন্তু অটোমেটিক্যালি এড হয়ে যায়, ঠিক আছে। ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, when a copy constructor may be called, কপি কনস্ট্রাক্টর কখন কল করা হয় বলো, পড়িয়েছিলাম ধরুন পড়তে দিন সবগুলো। তো তোমাদেরকে আরেকবার রিভাইজ করে নিতে বললাম না, এগুলো এরকম না করলে কি করে হবে, তোমাদের টিউটোরিয়াল আছে, একবার তুমি ওখানে দেখলেই অটোমেটিক রিভাইজ হয়ে যাবে। an object of class is written by value, হ্যাঁ অবজেক্টের ইনভলভমেন্ট যেখানে থাকবে না সেখানে কনস্ট্রাক্টর হবে, অবজেক্টের থ্রু দিয়ে কল হবে, মানে অবজেক্টকে আর্গুমেন্ট হিসেবে পাস করব, অবজেক্টকে রিটার্ন করব, ঠিক আছে। when an object of a class is passed, হ্যাঁ অবজেক্টকে পাস করতে পারি, object is constructed based on the another object, এটা অল অফ দ্য অ্যাবাভ হবে, সবগুলোই হবে। তাহলে কপি হয়ে যায় তো, একটা অবজেক্ট গিয়ে আরেকটা অবজেক্টে কি হয়ে যায়, কপি হয়ে যায়। কপি হবে। হ্যাঁ তারপরে হচ্ছে when compiler generate temporary object, হ্যাঁ তাহলে এটা টেম্পোরারি অবজেক্ট যেটা গিয়ে কপি হয়ে গেল, অল অফ দ্য অ্যাবাভ। ঠিক আছে আজকে এতটাই থাক, নেক্সট ক্লাস আমাদের কবে হবে বলো, পুজো তো চলে এলো, একটা কি এক্সট্রা ক্লাস